একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাস এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন। একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল। একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোড়সওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। ভয়ে ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন। চালকরা একটি গাছের নিচে থামল এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেলল। তাদের মধ্যে ঠিক 40 জন ছিলেন। নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান। আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল।
আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন, সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল, হঠাৎ একটি অপ্রতিরোধ্য লোহার দরজা, ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড, শিলা খোলা, ডাকাতরা গুহায় প্রবেশ করে, সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে, খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে, কোনো ডাকাত নেই তা নিশ্চিত করার পরে আলী বাবা গাছ থেকে নেমে আসেন। তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন, দরজা খোলা। উড়ে আলী বাবা স্বর্ণ, রৌপ্য, দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন। আলী বাবা আশেপাশে তাকালেন, তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন, গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন। সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে, কিন্তু দম্পতি সফল হননি, কারণ এখানে প্রচুর কয়েন ছিল। অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল, তবে দরিদ্র আলী বাবা তা পাননি। তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল। কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম। ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি। অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধুর সাথে বাটির নিচের অংশটি ঘ্রাণ নিলেন। আলী বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে। তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন। তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলী বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে। ভীতু আলী বাবা কাসিমকে ডাকাত, গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন। সকালে কাশিম 10টি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল। একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল। ক্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয়। তিনি দীর্ঘ সময় সোনার ও মূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন। হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল। ডাকাতরা ফিরে এসেছে। কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে। একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশে সম্পর্কে কাশিম একমাত্র জানেন না। তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন। আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল। সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন। তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয়। তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন। রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল। তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পরের দিন নেতা গাধার উপরে 40টি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে ছিনতাইকারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন। অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল। ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে 40টি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয়, আর আলী বাবা রাজি হয়ে গেল। তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন, এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন। অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে। তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠল, কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস। তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল, 1 কাপ ফুটন্ত জল ধরল এবং একজন ডাকাতকে পোড় এলে দিল। সে ভয় পেয়ে গেল, চিৎকার করল, লাফিয়ে উঠল এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে। পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল। তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল। এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি।